রাত তখন ঠিক ৩টে। শব্দটা শুরু হয় ওই ঘর থেকে। প্রথমে খুব আস্তে, তারপর আবার কেউ যেন নখ দিয়ে দরজার কাঠ ছুঁয়ে দেখছে। কখনো জোরে নয়, কখনো তাড়াহুড়োও নয়। একটা নিশ্চিত ব্যাপার, ওটা দরজা খোলার চেষ্টা না, ওটা শুধু জানান দেওয়া আমি এখানে আছি। আমাদের বাড়ির দোতলার শেষ ঘরটা বন্ধই থাকত, দরজাটায় তালা দেওয়া নেই, কিন্তু দরজাটা কখনো খোলাও হয় না। ছোটবেলা থেকেই একটা নিয়ম ছিল, ওই ঘরের কথা কেউ জিজ্ঞেস করবে না, আর ওই ঘরে ঢোকা তো দূরের কথা, কাছেও যাওয়া বারণ। মা বলতো ওই ঘরটা ঠান্ডা, ভেতরে বাতাস ঠিক মতো ঢোকে না, তাই ওই ঘর ব্যবহারযোগ্য নয়। আর বাবা বলতো ওটা স্টোর রুম, পুরনো জিনিসপত্র রাখা আছে। কিন্তু আমি জানতাম ওরা আমাকে কিছু একটা লুকোচ্ছে আর মিথ্যা বলছে, কারণ যে ঘরে কোনোদিন খোলা হয় না, সেই স্টোররুম থেকে শ্বাস নেওয়ার শব্দ আসতে পারে না, আর ওই ঘর থেকে আসতো। আমাদের বাড়ি শিলিগুড়ি শহর থেকে কিছুটা দূরে, বন জঙ্গলে ঘেরা একটি ছোট্ট গ্রাম শালবাড়িতে। কুটিকয় বাড়ি নিয়ে এই গ্রাম, দূরে দূরে বাড়িগুলি, শান্ত নির্জন পরিবেশ। সন্ধ্যের পরে ঝিঁঝি পোকার ডাক আর বন্য পশু পাখির ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না। বাড়িতে বাবা, মা আর আমি, এছাড়া বাড়ির কাজের লোক লক্ষ্মী মাসি। বাবা শিলিগুড়িতে পোস্ট অফিসে চাকরি করে। সেদিন আমি কলেজ থেকে বাড়ি ফেরার পর লক্ষ্মী মাসি বলল, হাত মুখ ধুয়ে এসো, তাড়াতাড়ি খেয়ে নাও, আমি আর তোমার মা মুখুজ্জে বাড়িতে যাব। আমি জিজ্ঞাসা করলাম, কেন? লক্ষ্মী মাসি বলল, ওদের বাড়িতে কি পুজো আছে, তাই যেতে বলেছে। আমি তাড়াতাড়ি করে খেয়ে দোতলায় চলে এলাম। দোতলায় উঠে প্রথম ঘরটা আমার, তার পরের ঘর বাবা আর মা থাকে, আর তার পরের ঘর বারান্দার একদম শেষের ঘর, ওইটা স্টোর রুম। আমি আমার ঘরে ব্যাগ রেখে মায়ের ঘরের সামনে এসে মাকে ডাকলাম, মা তুমি কি করছো? মা বলল, আমি তৈরি হচ্ছি, মুখুজ্জে বাড়িতে যাব। হঠাৎ আমার ওই স্টোর রুমের দিকে চোখ পড়ল। আমি কৌতূহলবশত ওই ঘরের দিকে এগোলাম। দোতলার শেষ ঘরের সামনে যেতেই থমকে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো ঘরের ভেতর কেউ আছে। নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পেলাম। আরেকটু ঘরের দরজার কাছে যেতেই মনে হলো ভিতরে যে আছে সে আমাকে কিছু বলতে চাইছে। ঠিক তখনই পেছন থেকে মায়ের ডাক, ওখানে কি করছিস? ওই ঘরে যাওয়া বারণ, তুই জানিস না? আমি কিছু না বলে তাড়াতাড়ি চলে এলাম। মা বলল, বাবা আসলে বলবি আমি কিছুক্ষণ পরেই চলে আসব, এসে চা জল খাবার দেব, বলে মা চলে গেল। সেই দিন রাতে ঘরে শুয়ে শুয়ে নানা রকম কথা ভাবছি। ওই ঘরে যেতে বাবা মা বারণ করে কেন? কে থাকে ওই ঘরে? ওটা যদি স্টোর রুম হয় তাহলে তালা দেওয়া নয় কেন? কেন আমার মনে হয় যে ওই ঘরে কেউ আছে আর তার নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাই? এইসব কথা চিন্তা করতে করতে কিছুতেই ঘুম আসছে না, তাই বারান্দায় একটু ঘুরতে যাই। রাত তখন ঠিক ৩টে। শব্দটা শুরু হয়
ওই ঘর থেকে। প্রথমে খুব আস্তে, তারপর আবার কেউ যেন মুখ দিয়ে দরজার কাঠ ছুঁয়ে দেখছে, কখনো জোরে নয়, কখনো তাড়াহুড়োও নয়। একটা নিশ্চিত ব্যাপার, ওটা দরজা খোলার চেষ্টা না, ওটা শুধু জানান দেওয়া আমি এখানে আছি। পরের দিন সাহস করে মাকে বললাম, ও ঘরে কে থাকে? মা থমকে গেল, হাতের খাবার থালাটা কাঁপতে লাগলো। কে বলেছে কেউ থাকে? তাহলে শব্দ আসে কেন? মা ধীরে ধীরে বলল, সব শব্দের মানে কেউ থাকা নয়। সেই রাতে আমি আমার ঘরে শুয়ে আছি, আবার ওই ঘর থেকে শব্দ শুনতে পেয়ে ওই ঘরের সামনে গেলাম। প্রথমবার ভেতর থেকে চাপা গলায় কথা শুনতে পেলাম, একটা ফিসফিসে গলা, একেবারে আমার মতো। ওরা তোকে বিশ্বাস করবে না। কে? আমি ফিসফিস করলে জিজ্ঞেস করলাম। ভেতর থেকে উত্তরটা এলো, আমি। তারপর দরজাটা খুলে গেল। আমি ঘরের বাইরের থেকে আবছা আলোয় দেখতে পেলাম ঘরের মেঝেতে দুইজন ছোট ছেলে পড়ে আছে। ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে, বাইরে অ্যাম্বুলেন্সের আওয়াজ। আমি ধর্মড়িয়ে বিছানায় উঠে বসলাম। স্বপ্ন দেখছিলাম। ঘামে ভিজে গেছে পুরো শরীর। ধাতস্থ হতে কিছুটা সময় লাগলো, তারপর জল খেয়ে আবার শুয়ে পড়লাম সেই রাতে। পরের দিন সকালে বাবাকে চেপে ধরলাম। 12 বছর আগে কি হয়েছিল? বাবার মুখের রংটা কিরাম পাল্টে গেল। কি হবে? কিছুই না। মিথ্যে। আমি স্বপ্নে দেখি অ্যাম্বুলেন্স, রক্ত, এই ঘর। বাবা চেয়ারে বসে পড়ল। অনেকক্ষণ পর বলল, একটা দুর্ঘটনা হয়েছিল। কার? তোর। আমার বুকের ভিতরটা এরকম দম বন্ধ হয়ে এলো। আমি বললাম, আমি তো বেঁচে আছি। বাবা চোখ নামিয়ে বলল, একজন বেঁচে ছিল। আমি বললাম, আর একজন কে ছিল? বাবা বলল, আর একদিন বলবো সব কথা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, বলে চলে গেল। সেই দিন কলেজে, বাড়িতে সারাদিন শুধু ওই কথাগুলোই চিন্তা করেছি। রাতে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। শুধু ওই কথাগুলোই মনে পড়ছে। কৌতূহলবশত মনে হলো একবার ওই ঘরের সামনে যায়, কিন্তু বাবা বারবার বারণ করেছে। কিন্তু ঘুমও তো আসছে না। তাই একবার বাইরে বেরোলাম। বারান্দায় বেরিয়েই ওই ঘরের দিকে চোখ পড়ল। দেখলাম ওই ঘরের ফাঁক দিয়ে হালকা হলুদ আলো দেখা যাচ্ছে। আমি জানি ওই ঘরে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। আমি আস্তে আস্তে ঘরের দরজার সামনে দাঁড়ালাম। ভেতর থেকে গলাটা এলো, আমাকে বেরোতে দে, তুই অনেক দিন বেঁচে আছিস। তুমি কে? আমি সে যে সেদিন বাঁচতে পারেনি। মাথার ভেতর হঠাৎ স্মৃতি ফিরে এলো। 12 বছর আগে এই ঘরে পড়ে যাওয়া, মাথায় আঘাত, রক্তে ভেজা মেঝে। ডাক্তার বলছিল একজন বাঁচবে। আমি ফিস করে বললাম, তাহলে আমি কে? ভেতর থেকে শান্ত উত্তর এলো, যাকে ওরা বাইরে রেখেছে
হঠাৎ দরজার ভেতরে জোর ধাক্কা পড়ল। আমাকে বেরোতে দে, তুই অনেক দিন বেঁচে আছিস। দরজার ফাঁক দিয়ে দেখা গেল কেউ যেন নড়াচড়া করছে আর দরজা ধাক্কা দিচ্ছে। তারপর আমার আর কিছু মনে নেই। তারপর যখন চোখ খুললাম তখন সকাল হয়ে গেছে। আমার পাশে মাথার কাছে মা বসে আছে, বাবা পাশে দাঁড়িয়ে আছে, আর ডাক্তার কাকা চেয়ারে বসে বাবাকে কিছু বলছে। বাবা ডাক্তার কাকাকে বাইরে এগিয়ে দিয়ে এসে ঘরে ঢুকতেই আমি প্রশ্ন করলাম, 12 বছর আগে ওই ঘরে কি হয়েছিল? মা বলল, বাবু, তোর শরীরটা ভালো নয়, তুই সারা রাত ওই ঘরের সামনে অজ্ঞান হয়ে পড়েছিলি, পরে সব কথা শুনবি। বাবা বলল, না, ওর এখনই সব কথা জানা দরকার। বাবা চেয়ারে বসে আমাকে বলতে শুরু করলো, আজ থেকে 12 বছর আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। এতদিন তোকে আমরা কিছু বলিনি তার সম্বন্ধে, আর তার কোনো স্মৃতিও তোর সামনে রাখিনি। ছোটবেলায় তোরা যমজ 2 ভাই ছিলিস, দুজনের মধ্যে খুব মিল ছিল। ওই ঘরটা ছিল তোদের খেলার ঘর। একদিন আমি তখন অফিস আর তোর মা রান্নাঘরে ছিল, আর তোরা ওই ঘরে খেলছিলি। হঠাৎ তোদের চিৎকার শুনে তোর মা ওই ঘরে ছুটে গিয়ে দেখে ছাদের থেকে সিলিং ফ্যানটা খুলে মাটিতে পড়ে আছে, আর তার আঘাতে তোদের দুজনের মাথা আর শরীরের বিভিন্ন জায়গায় কেটে সারা ঘরে রক্তে ভরে আছে। তোর মা ওই দেখে নিজেকে সামলাতে না পেরে কি করবে ভেবে পাচ্ছে না। কিছুটা ধাতস্থ হয়ে প্রথমে ডাক্তার কাকাকে ফোন করে, তারপর আমাকে জানায়। তারপরে আমি বাড়িতে এসে দেখি ডাক্তার কাকা ওই ঘরে তোদের দেখছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, এখন কেমন আছে? ডাক্তার বলল, একজন বাঁচবে। অনেক চেষ্টার পরেও তাকে বাঁচাতে পারলাম না। আর তারপর থেকেই ওই ঘর আর ওই ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিলাম। কিছুদিন পর থেকে আমরা বুঝতে পারলাম যে ওই ঘরে অস্বাভাবিক কিছু ঘটে, তাই ওই ঘরটা সকলের যাওয়ার বারণ করে দিলাম, বিশেষ করে তোর। এরপরে আমি বাবাকে বলেছিলাম, ওই ঘরের দরজাটা তুমি এখন থেকে খুলেই রাখবে। তারপর থেকে ওই ঘরের দরজাটা খোলাই থাকতো, কিন্তু ওই ঘরে কেউ ঢুকতো না। একদিন আমি শেষ ঘরের দরজার কাছে গিয়ে ভেতরে ঢুকে দেখি ঘরটা খালি, কোনো আলো নেই, শুধু আয়নাটা দেয়ালে হেলে আছে। আমি আয়নার সামনে দাঁড়ালাম, প্রতিবিম্বটা হাসল, আমি না। তারপর সে এগিয়ে এলো, তার ঠোঁট নড়ল, ধন্যবাদ দরজাটা খুলে দেওয়ার জন্য।